প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভীর সঙ্গেও বৈঠক করেন নিশা দেশাই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মৌলবাদ ও সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র প্রতিরোধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষায় রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল লাল পতাকা সমাবেশ। সারা দেশ থেকে শত শত কর্মী সমর্থক এ সমাবেশে যোগ দেন। সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দুর্নীতি, সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস দূর না করে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। জঙ্গিবাদ ও মৌলবাদ রুখতে 20 দফা দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে লাল পতাকা সমাবেশের ডাক দেয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বেলা 2টায় শুরু হওয়া এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা লাল পতাকা নিয়ে সমবেত হন। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মৌলবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টি লড়াই করেছে, এই লড়াইকে অব্যাহত রাখুন, গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করুন, তাহলেই কেবলমাত্র মৌলবাদকে আমরা মোকাবেলা করতে পারব। দুর্নীতি, সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস দূর না করে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। আমি বলেছি, সেই আগুনের পথে এখনো বড় বাধা সুশাসনের অভাব, এবং যদি আমরা সেই টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক মনোভাবকে পরাজিত করতে না পারি, তাহলে বাংলাদেশে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি হবে। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা দেশে নতুন করে জঙ্গিবাদের তৎপরতার আশঙ্কা প্রকাশ করে এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ আজকে জঙ্গিবাদীদের একটা লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। মনোয়ার হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা মাওলানা সাখাওয়াত গ্রেফতার, রোববার নেওয়া হতে পারে ট্রাইব্যুনালে। এবং আগামী বছরের ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতির আলটিমেটাম, অন্যথায় ১ মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা। বর্ধমানে বোমা তৈরির মূল লক্ষ্য ছিল বাংলাদেশ, এমনটাই জানালেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এনআইএর সাথে বিভিন্ন তথ্য বিনিময়ের মাধ্যমে এ তথ্য বেরিয়ে এসেছে বলে তিনি জানান। বাংলাদেশের কোনো কর্মসূচি বা স্থাপনায় হামলা করাই জঙ্গিদের মূল লক্ষ্য ছিল বলেও জানান তিনি। এনআইএর মাধ্যমে গ্রেপ্তারকৃত সাজিদ বা আমাদের মাসুম, তার কাছে আমরা জানতে চেয়েছি এনআইএর মাধ্যমে, সেও আসলে মানে এনআইএ এই ব্যাপারে তাদেরও ধারণা যেগুলো বাংলাদেশে যাচ্ছিল, কিন্তু ঠিক বাংলাদেশে কি কাজে ব্যবহার করছিল সে সম্পর্কে একটা ধারণা দিয়েছে যে এটা হয়তো কোনো কর্মসূচির আড়ালে তারা বিভিন্ন জায়গায় এই সহিংস ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপরে কিংবা কোনো স্থাপনার উপরে এই হামলা পরিচালনা করতে পারে, কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যে টার্গেট ছিল এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। মূলত এখানে জেএমবি সংগঠন গড়ে তোলার পিছনে এখানে স্থানীয় কেউ কেউ আছে, জেএমবির সদস্য হয়েছে, কেউ কেউ নেতাগোছেরও নেতৃত্ব স্থানেও এসেছে, বাট মূল নেতৃত্বটা আসলে বাংলাদেশের পলাতক জেএমবির সদস্য, তারাই এখানে মূল নেতৃত্ব দিয়ে আসছিল। বর্ধমান তো একটু ভিতরে হলেও এটার গতিপথ কিন্তু সীমান্তের দিকেই ছিল, ফলে এটি ধারণা করা যায় যে এরা বাংলাদেশেই হয়তো বা বাংলাদেশে এদের টার্গেট ছিল। গ্রেপ্তার এড়াতেই বাংলাদেশ থেকে এখানে এসে পালিয়ে এখানে নাগরিকত্ব, বিভিন্ন ধরনের নাগরিকত্বের যে সমস্ত তথ্য দরকার, অর্থাৎ এখানে তাদের ন্যাশনাল আইডি কার্ড কিংবা রেশন কার্ড কিংবা অন্যান্য কার্ড, সেগুলো ইন্ডিয়ার নাগরিক হিসাবে, তারা ভারতীয় নাগরিক হিসাবে সেগুলো সংগ্রহ করা তারা সহজ বলে মনে করেছে বলে তারা এখানে এসেছে। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। $500 MB 3 দিনে নাই? 3 দিন মামা বাড়ির আবদার। তাহলে ইচ্ছে মতো ইন্টারনেট
দেখছেন প্রবাসী সময়। রাজধানীর কারওয়ান বাজারে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে মারা গেলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসের সাবেক এমডি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার রাত 8:30টার দিকে পান্থপথ পুলিশ বক্সের সামনে থেকে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান জগলুল আহমেদ চৌধুরী। একজন পথচারী প্রথমে তাকে স্থানীয় মোহনা ক্লিনিকে নিয়ে যান, পরে সেখান থেকে কমফোর্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উনি একটা পা দিছে, দেওয়ার পর কি করে বাসটা জোরে ছাড়ছে, ছাড়ার পর উনি পড়ে যায়, একদম ব্লিডিং হচ্ছিল। তারপর আমরা ধরে মোহনায় নিয়ে আসলাম ওনাকে। মানে রিক্সা নেই বা অনেক গাড়ি দাঁড়ানোর চেষ্টা করলাম, কেউ দাঁড়ালো না। বাট আমরা ওনাকে ধরে পরে একটা রিক্সা পেলাম, রিক্সাও যাচ্ছিল না আর কি ওই অবস্থা, মানে জ্যামের কারণে রিক্সাও যাচ্ছে। পরে ওনাকে হাতে ধরে আরো দুজন ভাই আমার সঙ্গে ছিল, তারপর আমরা করলাম ওনাকে মোহনায় নিয়ে আসলাম। মোহনায় আসা আধা ঘন্টার পর আবার কমফোর্টে নিয়ে আসলাম। কমফোর্টে আনার পর ওনাকে অক্সিজেন দেওয়া হলো, তারপর উনি যেটা। এরপর তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘরে রাখা হয়। প্রবীণ এ সাংবাদিকের মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। ঘটনার আদ্যপান্ত শুনে ক্লিনিকের চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন খাদ্যমন্ত্রী। যারা থেকে প্রথম মোহনা ক্লিনিকে নিয়ে গেল, সেই হাসপাতালে ক্লিনিকে একেবারে কোনো রকম নজর দেওয়া হয়নি। ক্লিনিক কোনো রকম তাদেরকে তার চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি। সে ক্লিনিকের থেকে যদি প্রথম চিকিৎসার ব্যবস্থা করত তাহলে হয়তো বেঁচে যেতে পারত, কিন্তু সেই ক্লিনিকে আধা ঘন্টা ছিল, তারা বিন্দুমাত্র টেক কেয়ার করে নাই। আমাদের দেশে এই সমস্ত ক্লিনিকগুলো যে গজে উঠেছে ব্যাঙ্গের ছাতার মতো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। জানাজা এবং দাফনের ব্যাপারে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন স্বজনরা। ওনার জানাজার সময়টা আমরা এখনো নির্ধারণ করিনি। আমরা আমার বোনের সাথে যোগাযোগ করছি, যিনি দেশের বাইরে আছেন। তারপর আমরা আশা করছি শীঘ্রই পারিবারিকভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। জগলুল আহমেদ চৌধুরী 1941 সালে অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এটিএন বাংলার একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। রাত 10টায় সময় সংবাদের সম্পাদকীয় অনুষ্ঠানেও অতিথি হিসেবে তার থাকার কথা ছিল। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। খুলনায় দীর্ঘ 11 বছর পর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে এসে তিনি এসব কথা বলেন। কোন কিছুতেই জননেত্রী শেখ হাসিনার নির্বাচিত সরকার তার নির্দিষ্ট সময়ে 1 সেকেন্ড আগে কেউ চলাতে পারবে না। কদিন আগে তারা সে বলছে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে হবে। মৃত ব্যক্তির বিরুদ্ধে তো কোনোদিন কোনো আদালতে আপনার মামলা হয় না। এইটাই যে জানে না সে ভবিষ্যৎ নেতা কিভাবে। আমাদের কাজ হবে ঐক্যবদ্ধ হওয়া এবং যে কোনো পরিস্থিতির যে কোনো সময়ে মোকাবেলার সংগঠন তৈরি করা। সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য ও অপপ্রচারে বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সহ ইউরোপীয় ইউনিয়নকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে নারায়ণগঞ্জের তারাবতে দক্ষ তাঁত শ্রমিক গড়ে তোলার লক্ষ্যে একটি টেক্সটাইল ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ ইন্সপায়ার টেক্সটাইল ট্রেনিং সেন্টার নামে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মার্টিন ফ্লেহার্টি, আলিসাবেট, মিস অ্যানি, জাকির হোসেন সহ স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরো বলেন, যারা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের সঙ্গে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো সংলাপ হতে পারে না। 2013 সালের শেষের দিকে বাংলাদেশের যে বিভৎস অবস্থার সৃষ্টি করেছিল তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য যে চেষ্টা তারা করছিল, সেই পরিস্থিতি যদি বজায় থাকত, আপনারা ইউরোপীয় ইউনিয়নকে এই ইনভেস্টমেন্টটা করতেন। ইউরোপীয় ইউনিয়ন মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী এখন দেশে সফর করছেন, তাদের প্রতি আমি আহ্বান থাকবে, যারা মিথ্যাচার করছে, যারা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে,
আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। দয়া করে দেশের পরিস্থিতি দিকে একবার চিন্তা করবেন। এদের ভুল ব্যাখ্যায় বিভ্রান্ত হওয়ার আমি বিশ্বাস করি আপনারা বিভ্রান্ত হবেন। নির্বাচন ইনশাআল্লাহ যথাসময়ই হবে এবং সংবিধান সম্মত পন্থে হবে। কোন তত্ত্বাবধায়ক সরকার বা কোন মধ্যবিত্ত নির্বাচন বা এই মুহূর্তে বাংলাদেশে কোন সংলাপের পরিবেশ সৃষ্টি হয় নাই এবং সংলাপ বাংলাদেশে হওয়ার কোন সম্ভাবনা নাই। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হলেন জামায়াত নেতা ও যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরখানের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী। গ্রেফতারের ঘণ্টা দুয়েক পর উত্তরখান থানা থেকে রাত ৯:৩০টার দিকে তাকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়। রোববার সকালে সাখাওয়াত হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হতে পারে। মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর কমান্ডার হিসেবে যশোরের কেশবপুর অঞ্চলে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ। দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এটিএন বাংলার একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। রাত 10টায় সময় সংবাদের সম্পাদকীয় অনুষ্ঠানেও অতিথি হিসেবে তার থাকার কথা ছিল। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। খুলনায় দীর্ঘ 11 বছর পর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে এসে তিনি এসব কথা বলেন। কোন কিছুতেই জননেত্রী শেখ হাসিনার নির্বাচিত সরকার তার নির্দিষ্ট সময়ে 1 সেকেন্ড আগেও কেউ চলাতে পারবে না। কদিন আগে তারা সে বলছে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে হবে। মৃত ব্যক্তির বিরুদ্ধে তো কোনোদিন কোনো আদালতে আপনার মামলা হয় না। এইটাই যে জানে না সে ভবিষ্যৎ নেতা কিভাবে হবে। আমাদের কাজ হবে ঐক্যবদ্ধ হওয়া এবং যে কোনো পরিস্থিতির যে কোনো সময়ে মোকাবেলার সংগঠন তৈরি করা। সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য ও অপপ্রচারে বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সহ ইউরোপীয় ইউনিয়নকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে নারায়ণগঞ্জের তারাবতে দক্ষ তাঁত শ্রমিক গড়ে তোলার লক্ষ্যে একটি টেক্সটাইল ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এবং নির্বাচন নিয়ে কোনো সংলাপ হতে পারে না। 2013 সালের শেষের দিকে বাংলাদেশের যে বিভৎস অবস্থার সৃষ্টি করেছিল তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য যে চেষ্টা তারা করছিল, সেই পরিস্থিতি যদি বজায় থাকত, আপনারা ইউরোপীয় ইউনিয়নকে এই ইনভেস্টমেন্টটা করতেন। ইউরোপীয় ইউনিয়ন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যা এখন দেশে সফর করছেন তাদের প্রতি আমি আহ্বান থাকবে, যারা মিথ্যাচার করছে, যারা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে, আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে, দয়া করে দেশের পরিস্থিতি দিকে একবার চিন্তা করবেন। এদের ভুল ব্যাখ্যায় বিভ্রান্ত হওয়ার আমি বিশ্বাস করি আপনারা বিভ্রান্ত হবেন। নির্বাচন ইনশাআল্লাহ যথাসময়ই হবে এবং সংবিধান সম্মত পন্থে হবে। কোন তত্ত্বাবধায়ক সরকার বা কোন মধ্যবিত্ত নির্বাচন বা এই মুহূর্তে বাংলাদেশে কোন সংলাপের পরিবেশ সৃষ্টি হয় নাই এবং সংলাপ বাংলাদেশে হওয়ার কোন সম্ভাবনা নাই। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হলেন জামায়াত নেতা ও যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরখানের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার। বর্ধমানে বোমা তৈরির মূল লক্ষ্য ছিল বাংলাদেশ, এমনটাই জানালেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এনআইএর সাথে বিভিন্ন তথ্য বিনিময়ের মাধ্যমে এ তথ্য বেরিয়ে এসেছে বলে তিনি জানান। বাংলাদেশের কোনো কর্মসূচি বা স্থাপনায় হামলা করাই জঙ্গিদের মূল লক্ষ্য ছিল বলেও জানান তিনি। এনআইএর মাধ্যমে গ্রেপ্তারকৃত সাজিদ বা আমাদের মাসুম, তার কাছে আমরা জানতে চেয়েছি এনআইএর মাধ্যমে। সেও আসলে এনআইএ এই ব্যাপারে
তাদেরও ধারণা যেগুলো বাংলাদেশে যাচ্ছিল, কিন্তু ঠিক বাংলাদেশে কি কাজে ব্যবহার করছিল সে সম্পর্কে একটা ধারণা দিয়েছে যে এটা হয়তো কোনো কর্মসূচির আড়ালে তারা বিভিন্ন জায়গায় এই সহিংস ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপরে কিংবা কোনো স্থাপনার উপরে এই হামলা পরিচালনা করতে পারে। কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যে টার্গেট ছিল এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। মূলত এখানে জেএমবি সংগঠন গড়ে তোলার পিছনে এখানে স্থানীয় কেউ কেউ আছে, জেএমবির সদস্য হয়েছে, কেউ কেউ নেতাগোছেরও নেতৃত্ব স্থানেও এসেছে, বাট মূল নেতৃত্বটা আসলে বাংলাদেশের পলাতক জেএমবির সদস্য, তারাই এখানে মূল নেতৃত্ব দিয়ে আসছিল। বর্ধমান তো একটু ভিতরে হলেও এটার গতিপথ কিন্তু সীমান্তের দিকেই ছিল, ফলে এটি ধারণা করা যায় যে এরা বাংলাদেশেই হয়তো